নয়ন, তুই এখানে গাড়িটা পার্ক করে রাখ, আমি একটু মেট্রো রেলের মাপ নিয়ে আসি। গতবার ইভেন্ট করার সময় প্ল্যাটফর্ম মাপতে গিয়ে দেখছিলাম 150 গজ, আজকে মাপতে গিয়ে দেখি 180 গজ। দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে 10 এপ্রিল মুক্তি পেয়েছে মোস্তফা সরোয়ার ফারুকী নির্মিত ওয়েব ফিল্ম লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি। মিনিস্ট্রি অফ লাভ ট্যাগ দিয়ে মানুষের সম্পর্কের ধরন নিয়ে সম্প্রতি দুটি ওয়েব ফিল্ম বানিয়েছেন ফারুকী। এর একটি এই মনোগামী। প্রতিনিয়ত পরিবর্তিত সমাজ ব্যবস্থায় মনোগামী বা এককেন্দ্রিক সম্পর্ক টেনে নেওয়াটা চেষ্টার স্তরের কোন পর্যায়ে আছে সেটি ফুটে উঠেছে সিনেমার চরিত্রগুলোর মধ্যে। দর্শক, সিনেমার গল্পের পাশাপাশি এই ভিডিওতে আমরা দেখব সমাজের উচ্চ শ্রেণী বা ক্ষমতাসীনদের চাওয়া অনুযায়ী মানুষের কাম বা প্রেমের ধারণার কিভাবে রূপান্তর ঘটে এবং যৌনতার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে গিয়ে কিভাবে পৃথিবীতে চালু হয় এক বিবাহ প্রথা। সাধারণত একই সময়ে একজন মাত্র যৌনসঙ্গী থাকাকেই মনোগামী বলা হয়, অর্থাৎ বিয়ের চুক্তির মাধ্যমে একজনকে স্ত্রী বা স্বামী হিসেবে গ্রহণ করাটাই মনোগামী সম্পর্কের ধরন। সিনেমায় আমরা দেখতে পাই দুই সন্তানের জনক শাফাকাত বা চঞ্চল চৌধুরী এই মনোগামী সম্পর্কে বিশ্বাসী। অফিসের মধ্যে 1:2 হয়ে গেলে সমস্যা না। একটা সময় তার অফিসের কপিরাইটার পদে যোগ দেন লাস্যময়ী লামিয়া বা জেফার রহমান। তাকে দেখে শাফাকাতের মধ্যে নতুন করে প্রেম বা ফ্যান্টাসির জন্ম হয়। ধীরে ধীরে লামিয়ার সঙ্গে সম্পর্ক গাঢ় হয়। একসময় দুজনের পছন্দ অপছন্দের ভিন্নতা সামনে আসে। শাফাকাতের ক্ষেত্রে এই সম্পর্কটা বিবাহ বহির্ভূত বা পরকীয়া, আর লামিয়ার ক্ষেত্রে দ্বিতীয় প্রেম। দুজনেই প্রথম সম্পর্ক বজায় রেখে দ্বিতীয় সম্পর্ক টেনে নিয়ে যান। সিনেমায় আমরা দেখতে পাই বিভিন্ন হাস্যরসাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে নির্মাতা এই গল্পকে এগিয়ে নিয়ে যান। একসময় স্বাভাবিকভাবেই সম্পর্কের পরিণতির জটিলতা সামনে আসে। মানুষ কেন এরকম, দেহের ভাষায় বুঝি মন বেরকম। দর্শক, সিনেমার এই গল্পটা আমাদের কাছে অপরিচিত নয়। গত 15-20 বছর ধরে বাংলাদেশে প্রেমের সম্পর্কের রূপান্তর ক্যামেরাবন্দিতে মোস্তফা সরোয়ার ফারুকী বরাবরই সিদ্ধহস্ত, অনেকটা পুরনো চালের মতো। তিনি তরুণদের মধ্যে জনপ্রিয় করে তুলেছিলেন বেশ কিছু শব্দ বা ধারণা। সমসাময়িক প্রেমের সম্পর্কের জটিলতাকেও সামনে এনেছিলেন চলচ্চিত্রের ভাষায়। ব্যাচেলরে লিটনের ফ্ল্যাটের মধ্য দিয়ে রুম ডেট, কোনো এক ভ্যালেন্টাইন ডেতে এনেছিলেন নাটক ফার্স্ট ডেট, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে লিভ টুগেদার, পিঁপড়াবিদ্যায় জটিল প্রেমের অনুভূতি এবং ডুব সিনেমায় দেখিয়েছেন অসম প্রেমের গল্প। দর্শক, একটু খেয়াল করুন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের প্রেমের সম্পর্কগুলো কিভাবে পরিবর্তিত হচ্ছে। একটা সময়, ধরুন 60-70-এর দশকে রাজ্জাক ববিতার সিনেমায় একটু ধাক্কা লাগা থেকেই প্রেম হয়ে যেত। 80-90-এর দশকে প্রেম হওয়ার উপলক্ষ হিসেবে হাজির হয় সোডিয়াম বাতি কিংবা ল্যান্ড ফোনের আলাপ। 2000 সালের পর তরুণ তরুণীরা দৃষ্টি আকর্ষণ করতে চায় নীল জিন্স আর সাদা শার্টে। বলিউডের অনুপ্রেরণায় পাড়া মহল্লায় সাইবার ক্যাফে কিংবা অন্ধকার রেস্তোরাঁর আলো আধারিও প্রেমের উপলক্ষ হয়। 2010 এর পর মুঠোফোনের সহজলভ্যতায় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে প্রেমের ভক্তা এক লাফে শতগুণ বেড়ে যায়। পণ্যের বিজ্ঞাপনের জিঙ্গেলও ধীরে ধীরে প্রেমের বাজার জমজমাট করে তোলে। ইন্টারনেটের গতিবৃদ্ধির মতো আমাদের কাছে পরিচিত হতে থাকে ব্রেকআপ, এক্স, বিএফ, জিএফ, ক্রাশ ইত্যাদি। 90-এর দশকের সিনেমায় মেয়ের প্রেমের খবর শুনে বাবার প্রধান দায়িত্ব ছিল বুকে হাত দিয়ে হার্ট অ্যাটাক করা। এখন সুগার মামি, ড্যাডি টার্মগুলো সাধারণ হতে শুরু করেছে। বিজ্ঞাপন, নাটক, চলচ্চিত্র আর সামাজিক যোগাযোগের মাধ্যমের প্রভাবে প্রেম সম্পর্কিত মূল্যবোধ বা নৈতিকতারও পরিবর্তন হয়েছে। নরনারীর প্রেমের ধরন বদলাতে বদলাতে এখন মনোগামী থাকাটাই যেন চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। এবার চলুন দেখা যাক এই চ্যালেঞ্জের ক্ষেত্রগুলো বিভিন্ন সময় কিভাবে তৈরি হয়েছে। পৃথিবীর ইতিহাসে রেনেসাঁস সময়ের পর থেকে রোমান্টিক প্রেমের জয় জয়কার হলেও মিশেল ফুকোর হিস্ট্রি অফ সেক্সুয়ালিটি গ্রন্থে আমরা দেখতে পাই কাম বা প্রেমের ধারণার রূপান্তর ঘটে সমাজের উচ্চ শ্রেণী বা ক্ষমতাসীনদের চাওয়া অনুযায়ী। তাই প্রেমের ধরন কেমন হবে তা কখনো নির্ধারণ করে দিয়েছে সম্রাট, ধর্মীয় প্রতিষ্ঠান, আবার কখনো পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। ফুকো হিস্ট্রি অফ সেক্সুয়ালিটিতে দেখিয়েছেন একটা সময় পর্যন্ত প্রাচীন গ্রিস ও অন্যান্য এলাকায় যৌনতার সঙ্গে পাপের কোনো সম্পর্ক ছিল না। সমকামও তখন গ্রহণযোগ্য ছিল। রোমান শাসনামলে যৌন সম্পর্কের বিষয়ে মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। গুরুত্ব দেওয়া হয় মানুষের প্রজনন প্রক্রিয়াকে। যদিও সমকাম তখনও স্বীয় অবস্থানে অধিষ্ঠিত ছিল। 16 শতকের মধ্যভাগ থেকে পশ্চিমা সমাজে যৌনাচার সম্পর্কিত নৈতিকতা জারি হতে শুরু করে। এই নৈতিকতার ধারণাই ধীরে ধীরে ব্যক্তির স্বাভাবিক
অবশ্যমান্য চারিত্রিক গুণ হিসেবে প্রতিষ্ঠিত হয়। ধর্মের নিয়ন্ত্রণ বিকশিত হতে হতে খ্রিস্টীয় যুগে এসে নারীর সতীত্বের ধারণা, যৌন নৈতিকতার শিক্ষা গুরুত্ব পায়। সমকাম তখন পাপ হিসেবে গণ্য হতে শুরু করে। একই গ্রন্থে ফুকো দেখিয়েছেন, রাষ্ট্র ব্যবস্থা চালুর পর যৌনতার ওপর নিয়ন্ত্রণের আরও ক্ষেত্র বের হয়। 18 শতক থেকে প্রশাসক ও রাষ্ট্রীয় পরিকল্পনাকারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণের ধারণার চালু করেন। যৌনতা তখন পরিণত হয় আর্থসামাজিক পরিকল্পনার গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে। পাশাপাশি মানুষের আদর্শবান হওয়ার চেতনাও পালে হাওয়া দেয়। অর্থাৎ ধর্ম ও পরে বুর্জোয়া সমাজ নির্দিষ্ট সাংস্কৃতিক আদর্শ প্রতিষ্ঠার জন্য অন্যান্য বিষয়ের মতো যৌনতার ওপর কিছু বিধিনিষেধ জারি করে। ফলে মানুষের খুবই ব্যক্তিগত ও প্রাকৃতিক বিষয়টিও হয়ে ওঠে বুর্জোয়া আদর্শের অঙ্গ। চালু হয় এক বিবাহ প্রথা। বর্তমান পুঁজিকেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার জটিল কাঠামোতে যৌনতা বা প্রেমের ধরন আরও ভাঙাগোড়ার মধ্য দিয়ে যাবে, সেটাই স্বাভাবিক। পুঁজিকেন্দ্রিক জীবন ব্যবস্থা, ভোগ সর্বস্বতা, ছোট পরিবার, যোগাযোগের সহজলভ্যতার সুবিধায় রুটিন কেন্দ্রিক সম্পর্কে আসছে একঘেয়েমি। বিবাহ বহির্ভূত সম্পর্কের ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রাচীন হলেও বর্তমানে এর নতুন নতুন রূপ দৃশ্যমান হচ্ছে। সামনে আসছে প্রথাগত ও বর্তমান নৈতিকতার দ্বন্দ্ব। লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি সেই গল্পই বলার চেষ্টা করেছেন। মানে গল্পটা হচ্ছে এরকম যে একজন ভদ্রলোক, তার লাইফ একটা ডিজাস্টার হয়েছে, ঠিক আছে? সে ড্রিঙ্ক করবে, কতটুক খাইলে পরে সে মাথা ঘুরে পড়ে যাবে, মানে কয় চামচ খাইলে। দর্শক, এক বিবাহের চর্চার টিকে থাকা না থাকা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে। চ্যানেলটিতে নতুন হলে নিজে সাবস্ক্রাইব করুন, অন্যদেরও বাধ্য করুন।